সামনে নির্বাচন হবে কি হবে না এই শঙ্কা প্রচ্ছন্নভাবে থাকলেও নির্বাচনে জেতার বিষয়ে সবাই এগিয়ে থাকতে চাইছে। বিএনপি এককভাবে শক্তিশালী দল হলেও জামাত অন্য ইসলামী দলগুলোকে নিয়ে বাঁধতে চাইছে জোট। কেবল তাই নয়, তাদের নানা সমাবেশে এনসিপির উপস্থিতি ও নানা বিষয়ে সাথে জামাত এবং এনসিপির মতের মিলও বলে দিচ্ছে জামাতের সাথে জোট না বাঁধলেও অন্তত বিএনপির সাথে যে এনসিপি নেই তা আপাতত স্পষ্ট। এতদিন এনসিপিকে কিংস পার্টি বলা হলেও আজকাল তাদের নেতাদের বক্তব্য বলছে দূরত্ব হয়েছে তাদের সরকারের সাথেও। অন্যদিকে আওয়ামী লীগের আমলে সব নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে অভিহিত করেছেন শেখ হাসিনা। ফাঁস হওয়া এক ফোন কলে প্রকাশ পেয়েছে তাদের প্রয়োজনীয়তা। জাতীয় পার্টিকে আসলেও তাই কি সমীকরণ চলছে ভোটের মাঠে, কে যাচ্ছে কোন দিকে, নির্বাচন আর দেশের গন্তব্যই বা কোথায় জানতে চাই আমরাও। কারণ তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কেবল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি নাজনীন মুন্নি আছি এবং এই আলোচনায় আমাদের স্টুডিওতে আজ যুক্ত হচ্ছে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের দুজনকেই স্বাগত, কিন্তু একজনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এবি পার্টির সভাপতি একটু রাস্তায় বোধহয় আটকে গেছেন। এর মধ্যে শামীম হায়দার পাটোয়ারী আমাদের সাথে আছেন। অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শুরু করছি আপনাকে দিয়ে এবং নিশ্চয়ই আলোচনার মাঝখানে এসে আমরা অন্য অতিথিকে পাবো। জাতীয় পার্টি এখন যে পরিস্থিতিতে আছে, অনেকগুলি সংকটের মধ্যে জাতীয় পার্টি, বরাবরই জাতীয় পার্টি নানা সংকটের মধ্যে থাকে, কিন্তু এখনকার সংকট আরও গভীরতম আমরা দেখতে পাচ্ছি। কারণ আপনাদের নিষিদ্ধ চাইছে বেশিরভাগ রাজনৈতিক দল এখনও পর্যন্ত, যদিও বিএনপি বিষয়ে কোনো কথা বলেন নাই, আর বিচ্ছিন্নভাবে কিছু কথা বলেছেন। এবং এর মধ্যেই একটা ফাঁস হওয়া ফোন কলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের প্রধান ছিলেন তিনি, এবং তিনি বলছেন যে আপনাদের আসলে প্রয়োজন নাই। তিনি একদম, আপনি ভিডিও কলটা শুনেছেন নাকি আমি জানি না, দুবারই তিনি জিন্দা লাশ বলেছেন যে তাদের আমার প্রয়োজনীয়তা নাই। অথচ আমরা 2-3 টার্মেই দেখেছি যে আওয়ামী লীগের সাথে আপনার নির্বাচনে গিয়েছে, নির্বাচনটা যাতে হয় তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছেন। মানে এমন পরিস্থিতি কেন? আপনারা কি জানতেন যে আপনাদের বিষয়ে তার এমন মতামত? জি, ধন্যবাদ। জিন্দা লাশ বলেছেন এটা আমরা শুনেছি সেই সময় আন্দোলনের সময় একটা ফোন কল, এটা বর্তমান প্রেক্ষাপটে না, সেই সময় প্রেক্ষাপটে। আমরা প্রথম থেকেই এই আন্দোলনের পক্ষ নিয়েছিলাম। জিএম কাদের বলেছিল যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে তারা নতুন নব্য বীর সেনা, মুক্তি সেনা, এবং আমার টকশত স্পষ্ট বক্তব্য ছিল। এবং আন্দোলনের এক পর্যায়ে আবু সাইদ যখন মারা যায়, রংপুরের মানুষ ফুঁসে ওঠে, রংপুরের মেয়র সেখানে সে আন্দোলনের লিড দেয়, মিছিল করে, পানি খাওয়ায়, প্রচুর হাজার হাজার পানি খাওয়ায়। এবং সেই সময় আন্দোলনের যে ছেলেপেলেরা ছিল তারা জাতীয় পার্টির আশ্রয়েই ছিল। আজকে তারা আবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে অ্যাটাক করেছে। তো ওই সময় জাতীয় পার্টি আন্দোলনের সাথে একাত্ম হয়েছিল, হয়তো বা এনসিপির এই ছাত্রদের মতো এত না, বাট ছিল। তো স্বাভাবিকভাবেই তখন আওয়ামী লীগের সাথে আমরা আন্দোলন দমনে জিন্দালাশ, আন্দোলন দমনে। আর 3 বা 4 তারিখে একটা 14 দলীয় মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে অনেকেই ছিল, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকেও সেই মিটিংয়ে ডাকা হয়েছিল, উনি সেই মিটিংয়ে যাননি। তো আমাদের সাথে সেই মুহূর্তে সরকারের একটা, আওয়ামী লীগের, আমরা বিরোধী দল, আমাদের সাথে ঐক্য থাকার কোনো কারণ নেই, কিন্তু একটা মনস্তাত্ত্বিক একটা স্ট্র্যাটেজিক পার্থক্য, ডাইভার্জেন্স হয়ে গিয়েছিল। যখন সাধারণ ছাত্র মারা গেল, সাধারণ মানুষ মারা গেল, জাতীয় পার্টি তার অবস্থান নিয়ে নিয়েছে। এখন জাতীয় পার্টি বারবার সংকটে পড়ে, ভেঙে যায়। কেন ভেঙে যায় এই প্রশ্নটা আমাকে গতবারও একজন করেছিল, আমি উত্তর দিতে পারিনি। এখন আমি চিন্তা করলাম, জাতীয় পার্টি প্রত্যেকটি ভাঙনের পিছনে তদানীন্তন সরকারের একটা এজেন্ডা থাকে। যখন মূলধারার জাতীয় পার্টি সেই এজেন্ডায় যায় না বা নিজস্ব রাজনীতি করে, তখন একটা অংশকে ভেঙে তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাতে খুব একটা লাভ হয় না। এই চেষ্টাগুলো কেন করা হয়? জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতির ক্রিয়ানক। জাতীয় পার্টি যেদিকে গেছে দীর্ঘদিন পর্যন্ত সেদিকেই সরকার হয়েছে, জাতীয় পার্টি সরে আসছে, সেখানে সরকার হয়নি। 2001 সালের নির্বাচনটা হচ্ছে তার এক্সাম্পল। 2001 সালে আওয়ামী লীগ 73 সালের পরে সর্বোচ্চ ভোট পায়, কিন্তু আসন পায় অনলি 58টা, কারণ জাতীয় পার্টি একক ভোট করে। ঠিক 2001 সালে। আর 2008 সালে আবার দেখা গেল জাতীয় পার্টি আওয়ামী লীগ যখন জোট হলো, আসনের ছড়াছড়ি হয়ে গেল। 91 সালেও আওয়ামী লীগ হারে,
তখন যদি জাতীয় পার্টির সাথে ফর্মাল ইনফর্মাল জোট হতো, যেটা বিএনপি জামাতের মধ্যে হয়েছিল, তাহলে হয়তো 91তেও আওয়ামী লীগ জিতে যেত। নাও বিএনপির সাথে আমাদের অনেকবার জোট হওয়ার দ্বারপ্রান্তে ছিল। আমরা শুনেছি সিনিয়র পলিটিশিয়ানদের কাছে 2001 সালে শেষ মুহূর্তে জামাতের কারণে এই জোটটা হয় না। জামাত বিএনপির সাথে জোটে থেকে বিএনপিকে নিয়ন্ত্রণ করতে চায়, এবং 2001 থেকে 2006 আমরা দেখেছি জামাতের সরকারটাই ভিজিবল ছিল মোস্টলি। বলা হতো সরকারের দেহ হচ্ছে বিএনপি, মস্তিষ্ক ছিল জামাতের 2001 থেকে 2006। তো সেটা তাদের অ্যালায়েন্সের বিষয়। নাও জাতীয় পার্টির বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়, সেই কাছাকাছি অভিযোগগুলো 2001 থেকে 2006 বিএনপি জামাতের বিরুদ্ধেও আনা যায়। তাদেরও সে সময় পুলিশ অ্যাগ্রেসিভ ছিল, 21শে আগস্ট ঘটেছে, সংসদে কোনো সংসদীয় গণতন্ত্র ছিল না, জোর করে ভোট করার চেষ্টা করেছে, জোর করে বিচারপতিদের বয়স বাড়িয়েছে, সংবিধান কাটাছে না। আওয়ামী লীগ 50 অ্যামেন্ডমেন্ট করে সংবিধানের ক্যারেক্টারই চেঞ্জ করে ফেলেছে। বিএনপি একটা অ্যামেন্ডমেন্ট করে ভোটটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। KM হাসানকে তারা ক্যাটাগরি হেড করতে চেয়েছিল, কিন্তু প্রবল আন্দোলনের মুখে এটা ব্যর্থ হয়, 111 চলে আসে। নাও জুলাই ডিক্লারেশনটা আমি পড়লাম, এটা কিন্তু মনে হচ্ছে বিএনপির ভার্সনটা ওখানে টাইপ করে দেওয়া হয়েছে। ওখানে বলা হলো 2006 সালের ভোটে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা 2006 সালের ভোটেতে দেয় নাই, ফলশ্রুতিতে সেনা গভর্নমেন্ট আসে যারা স্বৈরাচারের পথকে বা ফ্যাসিস্টের পথকে সুগম করে। তো ওই 2006 তো লগি বৈঠা আন্দোলন হয়েছে বিকজ বিতর্কিত ব্যক্তিকে ক্যারেক্টার গভর্নমেন্ট হেড করার চেষ্টা করা হয়েছিল। তিনি যখন হলেন না, তখন অন্য একজন হতো, সেখানে দেখা গেলো হঠাৎ করে ইয়াজউদ্দিন সাহেব ক্যারেক্টার গভর্নমেন্টের হেড হয়ে গেল। ইয়াজউদ্দিন সাহেব হেড হওয়ার পরে কয়েকদিন যখন উনি চালালেন, স্বাভাবিকভাবেই একটা পর্যায়ে আর্মি ব্যাক গভর্নমেন্ট চলে আসলো। তো আর্মি ব্যাক গভর্নমেন্ট আসার প্রেক্ষাপট তো ছিল এইটাই যে একটা নিয়ন্ত্রিত নির্বাচন। এবং আরও একটা ব্যাপার ছিল, 1,28,00,000 ভুয়া ভোটারের একটা অভিযোগও সেই সময় ছিল। তাহলে সেটা পলিটিক্যাল ফেইলর, সেটাকে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি বলা হলো। 111 আসলো, একটা সব দলকে নির্যাতন করলো। 111 এসে দুর্নীতিবাজকে ধরলো, টাকার বস্তা পাওয়া গেল। আপনার মনে থাকতে পারে হ্যামার গাড়ি রাস্তায় পড়ে থাকতো। একটা পিপলের মধ্যে ইনিশিয়াল একটা অসাধারণ অ্যাসপিরেশন আসছিল, অসাধারণ, যে দুর্নীতিবাজ শেষ বাংলাদেশ। এবং 300 থেকে 400 আইন হয়েছিল, তার মধ্যে 100টা আইন অসাধারণ আইন ছিল। মানুষের মধ্যে একটা স্বপ্ন এসেছিল। দেন ঢাকা ভার্সিটিতে একটা ঘটনা ঘটলো, একটা ছাত্র একটা আর্মি অফিসারকে, আর্মিকে লাথি মারলো, ওই ছবিটা মিডিয়ায় ছাপিয়ে দিল, আর্মি একটা মেসেজ পেয়ে গেল। দেন ইকোনমিতে একটা ডাউন ট্রেন্ড ছিল, তো আর্মিরা বা সেই সময় সরকার বুঝতে পারছিল দীর্ঘদিন থাকলে ইকোনমিটা ফল করবে। আর সেই সময় এই বিচারপতি খায়রুল হক একটা রায় দেয় যে সুলতানা কামাল মামলায়, আমিও ছিলাম সেই মামলায়, যে অনির্বাচিত সরকার 3+3 6 মাসের বেশি থাকতে পারে না, এই গভর্নমেন্টে ইলেকশন দিয়ে দেওয়া উচিত। গভর্নমেন্ট ইলেকশন দিয়ে দেয়, সকল দল সেই ইলেকশনে অংশগ্রহণ করে, বিএনপিও করে। বিএনপি কিন্তু সেই ইলেকশনে হাসতে হাসতে অংশগ্রহণ করে, কারণ তার তখন একটা পট পরিবর্তন দরকার ছিল। তার সেই মুহূর্তে মনে হচ্ছিল 111 থেকে আওয়ামী লীগ গভর্নমেন্ট ইজ প্রেফারেবল, সেই প্রেক্ষাপটে এখন যেমন আওয়ামী লীগ মনে করছে। এক্স্যাক্টলি তাই। তো সে এখন যখন আওয়ামী লীগ মনে করছে, তো আমরা কিন্তু এই আন্দোলনের পরে, গত বছর 5ই আগস্টের পরে সেই লেভেলের প্রফেশনালিজমই আশা করেছিলাম, কিন্তু আমরা একটা অপেশাদার সরকার দেখলাম, একটা অপেশাদার রাজনৈতিক বন্দোবস্ত দেখলাম, এবং একটা চরম অনৈক্য দেখলাম। সংকট মোচন কোনো অ্যাপ্রোচ দেখলাম না। সেই সংকট মোচন অ্যাপ্রোচের আগে বা পরে যাই হোক না কেন, শেষ পর্যন্ত সরকার চাইছে যে নির্বাচনটা হোক। এখনও পর্যন্ত আমরা জানি যে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন করতে চান। এখন এই পরিস্থিতির জন্য আপনি যে কথাটা বললেন যে জাতীয় পার্টি এখানে সবচেয়ে বড় ক্রীড়নক সবসময় ছিল, যখনকার কথা আপনি বলছেন তখন হোসেন মোহাম্মদ এরশাদ জীবিত ছিলেন, এবং তিনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন জাতীয় পার্টি ভেঙেছে, ছোট ছোট টুকরো হয়েছে, খুবই ছোট, সেটা খুবই বলার মতো এমন কেউ না। তিনি জীবিত যখন ছিলেন তিনি জাতীয় পার্টিটাকে একটা ক্রীড়নকের ভূমিকায় দাঁড়া করাতে পেরেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর জাতীয় পার্টি যেভাবে টুকরো টুকরো হয়েছে বড় বড় ইয়েতে, তাতে জাতীয় পার্টি আসলে একটা অস্তিত্বহীন জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছে কিনা সেই প্রশ্নটা সবার মধ্যে এসছে। এবং একই সাথে যেহেতু আওয়ামী লীগের সময় আপনারা নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের একটা লেজিট ঘটনার মধ্যে তাদের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য আপনারা সেখানে কাজ করেছেন, এটা আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এখন কাজ করছে। এই কারণে আপনাদেরকে নিষিদ্ধ করা মানে দাবিও কারো কারো জায়গায় উঠেছে। আপনি বলছেন এইসব ভাঙার ক্ষেত্রে সবসময় তখনকার সরকার কোনো না ভাবে জড়িত। সম্প্রতি আপনাদের দলটা ভেঙেছে এবং বড় টুকরোই ভেঙেছে, সাবেক মন্ত্রীরা এক টুকরোই গেছেন, আপনারা আরেক টুকরোই আছেন। এর মধ্যে কি বর্তমান সরকারের কোনো অবস্থান আছে? দেখুন, আমাদের
এই ভাঙনে যে সিনিয়র পলিটিশিয়ানরা চলে গেছেন তারা দেশ বর্ণ রাজনীতিবিদ, আমাদের অনেক শ্রদ্ধেয়। আমরা তাদের কাছে রাজনীতি শিখেছি, তাদের কাছে সংসদ শিখেছি। তারা মন্ত্রী ছিলেন, যখন আমি স্কুলে পড়ি তখন তারা মন্ত্রী। কিন্তু আমি অনুভব করি এই ভাঙনের আগে জাতীয় পার্টিতে যে প্রাণচাঞ্চল্য ছিল, এখন প্রাণচাঞ্চল্য তার থেকে বেশি। দুটি কারণে। এক, আমরা এখন একমুখী রাজনীতি করছি। আওয়ামী লীগের আমলে যেটি সমস্যা ছিল যে আমাদের দলটা অনেকাংশে আওয়ামী লীগ নানাভাবে নিয়ন্ত্রণ করত, যে কারণে আমাদের দল একটা সঠিক অবস্থানে গিয়ে আবার পুরোপুরি অবস্থানটা ধরে রাখতে পারিনি। 14 সালের পরে প্র্যাকটিক্যালি দলের এমপিদের মধ্যে এবং দলের ভিতরে প্রেসিডিয়ামদের মধ্যেও আওয়ামী লীগের পেনিট্রেশন ছিল, যে কারণে অনেক অ্যাডজাস্টমেন্ট করতে বাধ্য হয়েছে। তখন এখন কেন? এখন ভাঙন বলছি, আপনি এখন বলতে পারেন অ্যাডজাস্টমেন্ট কেন করতে বাধ্য হয়েছে। বাধ্য তো অনেক কারণেই অনেককে করতে হয়। ওই যে বললাম 1-11-এ বিএনপি তো জানতো তাকে হারবে, তাহলে ভোটে গেল কেন? আবার তারিখ দিয়ে শেষ হবে মুসলেকা দিয়ে চলে গেলেন, কেন চলে গেলেন 10 বছরের জন্য? কিভাবে জানতো বিএনপি তখন হারবে? না, মানে ভোটের রেজাল্টই তো বোঝা যাচ্ছিল হারবে। রেজাল্টে মানে যেহেতু 6 সালে একটা আন্দোলন ছিল, বাংলাদেশে সবসময় আন্দোলন পরবর্তী সময়ে যারা আন্দোলনে ভিকটিম ছিল, যারা আন্দোলন করেছে তারা জয়লাভ করে, এটা খুব নর্মাল একটা ইকুয়েশন। এখন আমরা জানি না এখন কার সাথে এখানে কোনো সম্পর্ক আছে কি না। ভাঙনটি হওয়ার কারণে যেটি হয়েছে, আমরা যে অংশ জিএম কাদেরের অংশ আছি, আমরা আমাদের রাজনীতিটাকে ক্লিয়ারলি করতে পারছি এবং আমাদের ভোট ব্যাংক নষ্ট হয়নি, ভোট কমেনি। মাঠে প্রচুর আনডিসাইডেড ভোট, 59% লোক আনডিসাইডেড। ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ একটা ডাটা বা দুটো ডাটা জরিপে দেখা যাচ্ছে প্রায় 60% লোক ডিসিশন নেয়নি কাকে ভোট দেবে। এই 60% মনে করছেন যে জাতীয় পার্টিকে দিবে, এর একটা অংশ আমরা আশা করতে পারি, আমরা চেষ্টা করতে পারি এককভাবে। নাকি আপনারা কারোর সাথে জোট বাঁধার চিন্তা করেন? এটা তো নির্বাচন তো অনেক দেরি আছে। আপনার বিশেষ করে দিচ্ছি মন্ত্রী হয়ে আসছেন, নির্বাচন নিয়ে আপনি বলছেন তো। আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিংয়ে আমি এই সরকারের নির্বাচনের সদিচ্ছা সক্ষমতা দুটো আমি দেখি না। এবং এখানে একটা লিগাল ইস্যু আছে, কেয়ারটেকার গভর্নমেন্ট যদি রিভাইভ করে, এই গভর্নমেন্টের অধীনে ভোট হলে সেটা কিন্তু ইললিগালিটির একটা প্রশ্ন চলে আসবে। নিরপেক্ষতা, একটা নিরপেক্ষ সরকার তো আমরা বলছি, এই সরকার আর এনসিপি তো এক। এনসিপি যে এখন সরকারের সমালোচনা করছে দুটি কারণে। এক, সরকার ভোটের দিকে গেলে এনসিপির হিসাব মিলবে না, আর এনসিপি দেখাতে যাচ্ছে তারা সরকার না। বাট এনসিপি, এই সরকার আর জামাত এক সূত্রে কথা। এই সরকারের আমাদের নিয়োগগুলো, এই সরকারের আমাদের ট্রান্সফারগুলো, প্রমোশনগুলো, সব কিছুর মধ্যেই টেন্ডারগুলো, দুর্নীতিগুলো, এর মধ্যে এই 3টি চক্রের মধ্যে আছে। সো এই সরকার নিরপেক্ষ না। এই সরকার নিরপেক্ষ ভোট করতে পারবে কিভাবে? কারণ তার নিয়োগকর্তারাই তো ভোট করছে এবং নিয়োগকর্তারা এখন ক্যাবিনেটেও আছে। অনেক ধন্যবাদ। আমি আবারও আসবো নিশ্চয়ই আপনার কাছে। আমাদের সাথে অতিথি এসে যুক্ত হয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত এসে যুক্ত হয়েছেন, স্বাগত জানাই। আমরা আসলে যে আলোচনাটাতে ছিলাম, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু কার কিবলা কোন দিকে, কারণ নানা কিবলা নিয়ে এখন কথা হচ্ছে। কারণ ছাত্ররা মনে করে যে সরকারের কিবলা ঘুরে গেছে বিএনপির দিকে, এবং আবার জাতীয় পার্টি মনে করছে যে তারা এক অবস্থা। জামাত মনে করছে সকল রাজনৈতিক দলগুলোকে যারা ইসলামপন্থী তাদের নিয়ে তারা একটা জোট করতে পারবে, তাদের কিবলা অন্যদিকে। আপনার কি মনে হয় যে আসলে সরকারের তো কোনো দিকে কিবলা থাকার কথা ছিল না? এই যে একটা নতুন করে বারবার সরকারের নানা ধরনের দলের প্রতি যে আমরা একটা অভিযোগের জায়গা দেখছি যে এক এক দলকে এক এক সময় তারা প্রশ্রয় দিচ্ছে, আসলে কি তাই, নাকি এটা আসলে এক ধরনের রাজনৈতিক আলাপ আর কিছু না? ধন্যবাদ নাজরিন মুন্নি, আমি সরি একটু দেরি হওয়ার জন্য। ব্যারিস্টার পাটোয়ারি আসছেন যদিও টাইমলি। তো সরকার কিন্তু বলছে যে তাদের কোনো দিকে কেবলা নাই, তারা সঠিক দিকে আছে, কিন্তু আমরা কিছুটা দুর্বলতা তো দেখতে পাচ্ছি সরকারের। তো এই ধরনের সরকারের দুর্বলতা থাকাটাই স্বাভাবিক। দেখেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন হয় তখন কিন্তু দলের প্রধান বা দলের প্রধান নেতা হন প্রধানমন্ত্রী। উনি যখন মন্ত্রিপরিষদ গঠন করেন সবাই তার অনুগত থাকে, সবাইকে উনি চেনেন এবং উনি ডিস্ট্রিবিউট করেন কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে। এই সরকারটা হয়েছে এমন যে প্রফেসর ইউনূস জানেন না যে ওনার অ্যাডভাইজার কারা হবেন। ওনার বয়ান থেকে আমরা যেটা জানতে পারি যে উনি এসে একটা লিস্ট পেয়েছেন, এবং আমরা আনঅফিসিয়ালি যতটুকু শুনেছি যে সেখানে 2 জন বা 3 জন উনি হয়তো সেখানে যুক্ত করেছেন, বাকি বেশিরভাগই ওনাকে যেভাবে দেওয়া হয়েছে সেভাবে। এনসিপি এসেও বলে যে তারা কিছুই জানতো না, বিএনপি এসে বলেও তারা কিছু জানে না। তাহলে লিস্টটা আসলে কি আকাশ থেকে পড়ে? না, এটা জানতো না এইভাবে বলার সুযোগ নাই,
কারণ আমরা তো যখন প্রারম্ভিকভাবে জানি, যেমন আপনি তো শুনেছেন যে মির্জা ফখরুলের বাসায় কিন্তু ছাত্ররা গিয়েছিল, তারা একটা তালিকা নিয়ে, এবং সেখানে এক ধরনের সেটেলমেন্ট হয়েছে। আবার ছাত্ররাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইনপুট নিয়েছে, বিভিন্ন জনের পরামর্শ নিয়েছে। সুতরাং এই জন্যই বলছি আপনাকে, এই সরকারটা ওইভাবে কেউ ক্লেম করছে না যে আমরাই এটা করেছি বা এটা, কিন্তু একটা রাজনৈতিক দল যদি হতো তাহলে তো এখানে আর কোনো ক্লেম করার প্রশ্ন থাকতো না। এবং সরকারটাও বা ডিস্ট্রিবিউশন অফ দি অ্যাসাইনমেন্ট বা যেটা থাকতো সেটাও কিন্তু প্রপারলি কাজ করতো। ফলে এটা এই সরকারের একটা জন্মগত ত্রুটি বা একটা জন্মগত উইকনেস আছে। দ্বিতীয় হচ্ছে যে এই সরকারের নিজেই সে বলেছে যে আমরা ছাত্র জনতা দ্বারা এটা অ্যাপয়েন্টেড হয়েছি, এবং এরপরে দেখা গেল রাজনৈতিক দলগুলো কিন্তু শুরুতে এই সরকারকে সমর্থনও দিয়েছে। এরপরে আমরা দেখেছি তার নানামুখী অভিযোগ, যেমন বিএনপি অভিযোগ করেছে যেখানে এনসিপির প্রভাব বেশি, জামাতের প্রভাব বেশি। আবার জামাত তো একদম রাগি করে বসলো। প্রফেসর ইউনূস যখন ইয়েতে গেলেন, লন্ডনে গেলেন, তারেক রহমানের সাথে মিটিং করে উনি যখন ডিক্লেয়ার করলেন, তখন তো জামাত সরাসরি সরকারকে বলল যে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। আর এনসিপি তো রিসেন্টলি খুব আরও ভাইব্রেন্ট কথা বলছে। তো এ দ্বারা আমরা কয়েকটা কথা বলতে পারি। একটা যে সরকার একটু দুর্বলতা আছে, সে একবার এক পক্ষকে খুশি করছে, এটাও একটা হতে পারে। আরেকটা হতে পারে যে না, সরকার নিরপেক্ষ, সবাই যেহেতু তাকে তার বিপক্ষে বলছে তাহলে সে নিরপেক্ষ। এবং সেটার সাথে তো আমি দেখলাম যে শামীম হায়দার পাটোয়ারিও যুক্ত হয়েছেন সেটাতে। তো এটা যখন সরকার কারোই না হয়, তখন সবাই সরকারের কাছ থেকে নিজের ফেভার চাওয়ার জন্য সরকার অনেক সময়ভাবে ব্লেম করে, সেটাও একটা হয়। এখন কথা হচ্ছে যে আমরা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি সরকার এখন নির্বাচনের ব্যাপারে খুবই সিরিয়াস, এবং যেমনিভাবে চিফ অ্যাডভাইজার বলেছেন তেমনিভাবে অন্যান্য অ্যাডভাইজাররা বলছেন, ইলেকশন কমিশনার বলছেন যে ইলেকশন হবে এবং আমরা এখন ইলেকশনমুখী। কয়েকদিন আগে একটা বিষয়ে আমি সরকারের একজন খুব সিনিয়র পর্যায়ে যখন কথা বলছিলাম, উনি বললেন যে ভাই এই বিষয়টা এখন আর সিএ শুনবেন না, কারণ উনি এখন ইলেকশন ছাড়া আর কোনো বিষয়ে নতুন করে উনি হাত দেবেন না। তো ফলে আমরা ভেতরে বাইরে প্রকাশ্যে যাই দেখতে পাচ্ছি, সব জায়গায় একই রকম সিগন্যাল দেখতে পাচ্ছি। কিন্তু মজার ঘটনা হচ্ছে যে পিপল কিন্তু এখনো মনে হচ্ছে যেখানে যাই সবাই জিজ্ঞেস করে ভাই আসলে হবে ইলেকশন হবে কি না। তো এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কয়েকটা রাজনৈতিক দলের কথাগুলো মানুষের মধ্যে এটা একটা মানে সংকট তৈরি করছে বা সংশয় তৈরি করছে। এবং সেই ধরেন আপনি হুট করে একটা কথা বললে কি মানুষ সংশয় পড়বে? নিশ্চয়ই কথাগুলোর সাথে কোনো একটা মানে ডেপথ থাকতে হবে, নাইলে এটা তো সংশয় পড়ার কথা না। তো যখন আমরা দেখছি যে তারা যে কথাগুলো বলছে এগুলোর মধ্যে কিছু না কিছু ডেপথ আছে, তখন কিন্তু জনগণ একটু থমকে দাঁড়াচ্ছে যে ইলেকশন আদৌ হবে কিনা বা ক্লিয়ারলি হবে কিনা। সেই ডেপথগুলো কি? ধরেন এনসিপি কি বলছে? এনসিপি বলছে যে এখনও বিচার সংস্কারের বিষয়টা, সনদের বিষয়টা হচ্ছে না। তার মানে কি? যেমন সনদ নিয়ে খুব আলোচনা হচ্ছে যে সনদ সাইন হলো, সনদে কিছু জিনিস আছে যেটাতে আপনার মানে বিরোধিতা আছে, ডিসেন্ট দেওয়া হয়েছে, নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। তো নোট অফ ডিসেন্ট যে সমস্ত বিষয় দেওয়া হয়েছে, এই নোট অফ ডিসেন্ট যদি বিএনপি ধরেন তুলে নেয় যে না আমরা একমত, তাইলে কি খুব বেশি ক্ষতি হবে? মানুষ তো এগুলো নিয়ে বিশ্লেষণ করবে না? ধরেন আমরা কি বলেছি, যে আমরা বলেছি যে প্রধানমন্ত্রী আর একটা রাজনৈতিক দলের প্রধান একই ব্যক্তি থাকতে পারবেন না। যিনি দলের প্রধান উনি প্রধানমন্ত্রী, ওনাকে যে কোনো একটা পদ চুজ করতে, কিন্তু বিএনপি সেটা মানেনি। বিএনপি সেটা মানে না। কিন্তু পিপল কি মনে করে আপনি খোঁজ নিয়ে দেখেন মানুষের কাছে। বিএনপি বলছে যে এটা অন্যান্য দেশে নাই, কোথায় আছে? তো ভাই অন্যান্য কোথাও দেশে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো নাই, তাই না? তো এখন এই ধরনের বিতর্কতা আসতে পারে। তো এখন যখন পিপলের মনে, ওই যে এনসিপি যখন কথাটা বলছে এবং পিপলের মনে যখন সেটা দোতনা তৈরি হচ্ছে, তখনই কিন্তু সংশয়টা গতি পাচ্ছে, স্ট্রেংথেন হচ্ছে। যেমন জামাত দেখলাম সিরিয়াসলি, বা ইসলামী আন্দোলনও দেখলাম সিরিয়াসলি তারা পিআর ইলেকশনের পক্ষে। এনিওয়ে পিআর নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে, কিন্তু তাহলে দেখা যাচ্ছে তারা যখন পিআরের কথা বলছে, পিআরেরও তো একটা বিরাট সাপোর্ট বেস তৈরি হচ্ছে, পিআরের পক্ষে যুক্তিতর্ক হচ্ছে, যুক্তি অযুক্তি নানা ধরনের হচ্ছে। সেই জায়গায় আমি যেটা মনে করি যে এটা সলিউশন কি? ধরেন আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নেই যে যারা বিভিন্ন বিষয়ে কথা বলছেন তারা ধরেন বললো যে এগুলো না হলে আমরা ইলেকশনে যাব না। কেউ কেউ তো বলছেন যে ইলেকশন করতেই দিব না, ইলেকশনে আমরা হতেই দিব না। তো যদি ইলেকশন এরকম হয় যে কেউ হইতে দিলেন না, এটা তো আর আওয়ামী লীগের ইলেকশন না যে আমরা বর্জন করলাম, হরতাল ডাকলাম। এখন তো নিশ্চয় কেউ হরতাল অবরোধ এই সমস্ত জিনিস নেয়ার মতো অবস্থায় নাই। তো ফলে
যখন কেউ ইলেকশনে পার্টিসিপেট করবে না, এমনিতে তো ধরেন আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করবে না বলে এক ধরনের ধারণা তৈরি হয়েছে, যদিও আমার ধারণা যে সেটা সঠিক না। জাতীয় পার্টি পার্টিসিপেট করতে পারবে কি পারবে না এটা নিয়েও কিন্তু প্রচুর কথাবার্তা আছে, মানুষের মধ্যে পক্ষে বিপক্ষে মত আছে। তাহলে এমনিতে ইলেকশনের একটা পার্টিসিপেশনের জায়গাটা একটা কমে যাচ্ছে, কমের সম্ভাবনা আছে। সরি, এরপরে যদি পার্টিসিপেটেড ইন দি গণ অভ্যুত্থান, এই অংশীদাররা যদি কেউ ইলেকশনে না যায় বা ইলেকশনের ব্যাপারে মানে সন্দিহান থাকে, তাহলে তো ইলেকশন স্বাভাবিকভাবে মানুষের একটা আগ্রহ একটু কমবেই। দ্বিতীয় হচ্ছে যে নানা আপনি ইয়েগুলো দেখতে পাচ্ছেন, জরিপগুলো দেখতে পাচ্ছেন। জরিপ সবসময় ত্রুটিপূর্ণ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আবার জরিপে যে কিছু কথা বেরিয়ে আসে এটাও তো সত্য। জরিপকে আপনি 50-50 ধরে নিতে পারেন, যে জরিপের যা বলছে তার কিছু হলেও সত্যতা আছে। জরিপগুলো কিন্তু বলছে যে মানুষ কিন্তু যেমনিভাবে আওয়ামী লীগের উপরে, জাতীয় পার্টির উপরে মানুষ অসন্তুষ্ট হয়েছে, বাট তার অব্যবহিত পরে যাদেরকে তারা দেখতো যে তারা খুব দুর্বল ছিল, তারা মার খেত, তাদের অফিস ভেঙে দেওয়া হতো, তাদেরকে মিছিলে গুলি করা হতো, ভাঙচুর করা হতো, যখন মানুষ এদের প্রতি সিম্পেথাইজ ছিল, এখন যখন দেখছে না এরাও তো কম না, এরা তো মাঝে মাঝে নিজেরা মারামারি করছে, এরা একে অপরকে খুব শক্ত করে কথা বলছে এবং এদের এখন হিউজ শক্তি, প্রচুর জনসমাগম এদের হচ্ছে। তো মানুষ তখন ভাবে এই জনসমাগম তো ছিল, তো তোমরা তো কী করেছিলা তখন তো তোমাদের এই সাহস, এত একজনকে একজনে করতে দিব না, খাইতে দিব না, পড়তে দিব না, দেখাই দিব, এই ধরনের কথা তো তোমরা এখন বলতেছো, আগে বলো নাই কেন? ফলে এদেরও একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস মানুষ করছে। তো এটা কিন্তু একটা দারুণ একটা জায়গায় আমরা আসতে পারছি। এই ক্রিটিক্যাল অ্যানালাইসিসের জায়গায় মুজিবুর রহমান মঞ্জু, একটা প্রশ্ন হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত, বিএনপি নির্বাচনে জিতে গেছে অর্ধেকের বেশি, এরকমই ভাবা হচ্ছিল, শুধু ভোটটা হওয়া বাকি, তারপর তাদের আসনে বলা বাকি। জরিপগুলি তা বলছে না, জরিপগুলি বলছে বিএনপি হচ্ছে দিন দিন তাদের হচ্ছে জনপ্রিয়তা কমছে, যদিও অনেক প্রশ্ন আছে সেই আপনাদের মতো। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে এই পুরো ভোটের মাঠে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি এককভাবে এক শক্তি দাঁড়িয়ে আছে, আর সবাই অন্য একটা পক্ষে একটা শক্তি দাঁড়িয়ে আছে। বিষয়টা কি তাই নাকি? আমি বিরতির পর এই প্রশ্নের উত্তর দিতে ফিরছি। দর্শক, ফিরছি বিরতির পর। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই আছেন প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে, নাজনীন মুন্নি আপনাদের সাথে আছি। আমাদের সাথে অতিথিরা আছেন শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির মহাসচিব। শামীম হায়দার পাটোয়ারী, যে প্রশ্নটা আসলে আমি একটু পরে যেতে চাই মুজিবুর রহমান মঞ্জুর কাছে, আপনার কাছে আমি একটা কথা এর সাথে জানতে চাই। আমি প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপি একা এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং অন্য সকলেই এক পক্ষে। আপনি যে কথাটা বলছেন এনসিপি, জামাত এবং সরকার হচ্ছেন একই চক্র, আপনি তাদেরকে একভাবেই দেখতে চান, কিন্তু মঞ্জু ভাই এখানে বলছেন যে সরকারের এটা নিরপেক্ষতা। আপনার কি এখানে কোনো দ্বিমত আছে? দেখুন, একটা সময় দেখা গেল যে দেশে ভোট হবে না, সরকার এমনটাই বলল, তারপরে মানে দেরি হবে, তারপরে লন্ডন ঘুরে এসে একটা ফেব্রুয়ারির ফুল ইন্ডিকেশন আমরা পেলাম। যখনই ফেব্রুয়ারি ইন্ডিকেশন পেলাম তখন সরকারের সবচেয়ে কাছের এলাই জামাত পিআর পদ্ধতি ছাড়া ভোটে যাবে না এটা বলল। সরকারের অংশ বা সরকারের সাথে খুবই ইন্ট্রিকেট এনসিপি বলল ভোটে যাবে না। এখন মনে করেন আওয়ামী লীগ ব্যান, জাতীয় পার্টিকে ছাড়া কোনো ভোট হবে বলে আমি বিশ্বাস করি না, তবে চেষ্টা করা হতে পারে জাতীয় পার্টিকে ছাড়া ভোট করার। আবার জামাত বলছে ভোট করবে না, এনসিপি বলছে ভোট করবে না। লজিক্যালি নভেম্বরে সরকার বলতে পারে যে আমরা কাকে নিয়ে ভোট করব, ভোট করা সম্ভব হচ্ছে না। এটাই তো লজিক্যাল অ্যান্সার হওয়ার কথা। যতই ডক্টর ইউনূস চাক, যতই ডক্টর ইউনূস প্রিপারেশন নিক, তো সেইটা তো এনসিপির নিয়ন্ত্রণ তো ডক্টর ইউনূসের হাতেই থাকার কথা। রাজনৈতিক বাস্তবতা আমরা যেটা বুঝি, মাইনাস গভর্নমেন্ট এনসিপি ওয়াজ নাথিং। তার প্রোটেকশন, তার সার্কিটাস ব্যবহার করা, তার সব কিছু। এখন কি তাই মনে হচ্ছে না? এনসিপির আগের যে আমরা রমরমা জমজমাট অবস্থান, সেটাকে আমরা এখন দেখছি না যে একটু মানে ম্রিয়মান অবস্থা? প্রথম হচ্ছে কোনো মানুষের ইমেজ যদি ক্রেডিবিলিটিতে আপনি দাগ পড়ে যায় তখন পিপল তাকে ফলো করবে না। অনেকেরই মনে হচ্ছে এনসিপির অনেকেই দুর্নীতি করে ফেলেছে, অনেকেই মনে হয়েছে এনসিপির অনেকেই বাংলাদেশ স্বাধীনতার সাথে কন্ট্রাডিক্টরি, এবং অনেকগুলো জায়গায় তারা হাত দিয়েছে। তারা উত্তরবঙ্গে রংপুরে গিয়ে জাতীয় পার্টিকে গালি দিয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় আঘাত করিয়েছে, অ্যাটাক করিয়েছে। আবার গোপালগঞ্জে গিয়ে বলেছে মুজিববাদের কবর দেব। কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে বলেছে। যেখানে যাচ্ছে বলছে একটা হস্টাইল ইনসাইটমেন্ট রোল তারা প্লে করছে। এবং অতি সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারির যে কথা ডিজিএফআই নিয়ে মাথায় গিলু আছে কি না, এটা কী ধরনের কথা,
কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে প্রফেশনালি একটা বডি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা করে এবং বাংলাদেশের সেনাবাহিনী যথেষ্ট উন্নত মানের, তো তাদের বিরুদ্ধে মন্তব্য করছে এইভাবে। ইনসাইটমেন্ট আছে এর ভিতরে, প্রভোকেশন আছে, যেন সেনাবাহিনী ভুল রিয়্যাক্ট করে। তো আমি বলবো আমাদের বর্তমান সেনাপ্রধান বা আর্মি ভুল রিয়্যাক্ট করছে না। এই মাত্র আমাদের কাছে একটু আগে খবর এসেছে, শোটা শুরু হওয়ার আগে সেখানে সেনাপ্রধান বলেছেন তারা ছোট মানুষ, বড় হলে তারা বুঝতে পারবেন তারা এই ধরনের কথা বলা ঠিক হয় না। মানে উনি খুবই সহনশীলতা দেখিয়েছেন। তারপর কি মনে হবে যে প্রভোকেটিং ছিল ব্যাপারটা? অবশ্যই প্রভোকেটিং ছিল, এর সাথে আরও কিছু প্রভোকেশন ছিল। যেমন হঠাৎ করে দেখা গেল যে চুপ্পু সাহেবের ছবি সরানো হচ্ছে, রাষ্ট্রপতির ছবি। এটা অবশ্য নো পিকচার রুল একটা আছে, বাট টাইমিংটা যখন ডক্টর ইউনূস স্যার দেশের বাইরে, ওই সময় সবাই বললো যে চুপ্পু আউট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাষ্ট্রপতি নাই। তো এই যে শেকি সিচুয়েশন, এগুলো প্রভোকেশন। কিসের প্রভোকেশন? মানে কি চাইছে তারা? টু ডু সামথিং, যে কিছু একটা করবে কেউ এবং তখন সেটা দেশের রাজনীতিটাকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাবে। আমি জানি না কিসের প্রভোকেশন, বাট আমার কাছে মনে হচ্ছে কোনো প্রভোকেশন করা হচ্ছে। 32 নম্বরের সামনে নাচানাচি, গান বাজনা, এটা প্রভোকেশন। 32 নম্বর ভেঙে ফেলেছেন, আপনারা গুড়িয়ে ফেলছেন। এখন যদি কেউ সেখানে সম্মান জানাতে যায়, যাবে। যদি কেউ না যায়, ফেসবুকে যাবে, অনলাইনে যাবে, আপনি ঠেকাতে পারবেন না। যারা সম্মান জানানো তা জানাবে। আগে যে সংখ্যাটা অনেক বেশি ছিল, সংখ্যাটা এখন অটোমেটিক্যালি কমবে, নিশ্চিহ্ন হবে না। নিশ্চিহ্ন হওয়া সম্ভব না, ইতিহাস কখনো নিশ্চিহ্ন হয় না। 71, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, এগুলিকে আলাদা করে ফেলা ভালো। সমস্যা হচ্ছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, 71কে আলাদা করা একটু কঠিন, কিন্তু আলাদা করে ফেলতে হবে। আওয়ামী লীগ আলাদা করতে পারেনি, আওয়ামী লীগ বঙ্গবন্ধু 71 মিলিয়ে ফেলেছিল। এই সরকারের উচিত ছিল এটাকে আলাদা করে ফেলার। কি চমৎকার একটা এক্সাম্পল হতো না, ডক্টর ইউনূস নিজেই যদি 32 নম্বরটাকে প্রোটেক্ট করতেন, যে ঠিক আছে আওয়ামী লীগ খারাপ কিন্তু বাড়িটা তো হিস্ট্রিক্যাল ভ্যালু আছে। কিন্তু তারা তো মনে করে যে এই ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে মুজিববাদ কাজ করে, তাহলে তারা কেন প্রোটেক্ট করবে? মুজিববাদ বলে কোনো বাদ সংবিধানে কোথাও কোনো জায়গায় নাই। মুজিববাদ এসেছে হচ্ছে 72-এর পরে সিরাজুল আলম উনি নিউক্লিয়াস দিয়ে দিয়েছিলেন, আই মিন ছাত্রলীগের ভিতরে সমাজতন্ত্র। তারা হয়ে গেল বৈজ্ঞানিক সমাজতন্ত্র, আর অর্থোডক্স আওয়ামী লীগ যারা থাকলো তারা হলো মুজিববাদ। কলাভবনে দুটো মিছিল হয়ে গেল, একটা মিছিলে মুজিববাদ মিছিল, একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র মিছিল। মুজিববাদ বলে কিছু নাই, মুজিববাদের কোনো কথা বলার কিছু নাই, মুজিব কোনো তত্ত্বও না। মুজিব দেশ স্বাধীনের সময় লিডারশিপ ছিল, সবাই তার নেতৃত্বে, এদেশের 90% লোক 80% লোক তার নেতৃত্বেই বাংলাদেশকে স্বাধীন করেছে, এবং তিনি যেন ফিরে আসেন এজন্য মানুষ নামাজে দোয়া করেছে, রোজা রেখেছে, এটা বাস্তবতা। হ্যাঁ, বাকশাল গঠন, দেশ চালানোর ব্যর্থতা, এগুলো পলিটিক্যাল ফেইলিওর তার অবশ্যই আছে। আবার এই সরকারের যে ফেইলিওরগুলো, এটার জন্য বঙ্গবন্ধু কীভাবে রেসপন্সিবল হবে আমি তো বুঝি না। এই 17 বছর 16 বছর 14 সালের ভোট, 18 সালের ভোট, এটাকে তো রেট্রোস্পেক্টিভভাবে মৃত ব্যক্তির হারে আপনি দোষ দিতে পারেন না। আইনও পারবেন না, পলিটিক্সও পারবেন না। হ্যাঁ, বঙ্গবন্ধু বলা হতে পারে বঙ্গবন্ধুর ইমেজকে অপব্যবহার করা হয়েছে, এটা বলা যেতে পারে। বঙ্গবন্ধুর নাম বেশি জায়গায় দিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর অনেক বেশি মূর্তি করা হয়েছে, বঙ্গবন্ধুর এত মূর্তির দরকার ছিল না। কিন্তু সরকারের উচিত ছিল ওই জায়গায় একটা রাষ্ট্রীয় দৃঢ়তা দেখাতে। ঠিক রাষ্ট্রীয় দৃঢ়তা সরকার দেখাতে পারে নাই। এই ব্যর্থতার একটা ঐতিহাসিক ব্যর্থতার দায় কিন্তু থেকে যাবে এই সরকারে যারা আছে। দ্বিতীয় হচ্ছে ওটা একটা মব। সরকার যদি থেকে থাকে, সরকার মবটাকে ঠেকাতে হবে। সরকার মবকে ঠেকাতে পারেনি। যেই সরকার মব ঠেকাতে পারে না, সেই সরকার ভোটের মব কীভাবে ঠেকাবে? সেই প্রশ্ন আমি মঞ্জু ভাইয়ের কাছেও একই সাথে নিতে চাই। যদি কিছু প্রলুব্ধ করার জন্য এনসিপির ওরা করে, যেহেতু তারা নির্বাচন চাইছে না ফেব্রুয়ারিতে, এবং শামীম হায়দার পাটোয়ারি যেটা বলছেন যে নানাভাবে প্রলুব্ধ করে হয়তো কোনো একটা জায়গায় মানে পুরো পরিস্থিতিটাকে নিয়ে যাওয়ার জন্য, যাতে ভোটটা শেষ পর্যন্ত না হয়, বা অন্য কিছু তারা চাইছে। কারণ যখন সেনাবাহিনী নিয়ে একের পর একদিনই শুধু বক্তব্য না, পরের দিন দেখলাম তার চেয়েও তীব্রতর বক্তব্য আসছে, তখন আসলেও কি এগুলো কিছু প্রলুব্ধ করে কিনা, নাকি এমনিতেই বলা? একটা জিনিস হচ্ছে যে প্রভোকেশন এবং সমালোচনা, দুটাকে আপনি ভাগ করবেন কিভাবে? ঠিক আছে, আমি যদি এখন বলি যে ধরেন আপনাকে আমি একটা সমালোচনা করলাম, তো সমালোচনা তো মানুষকে উত্তেজিত করেই, সমালোচনা তো কেউ পছন্দ করেন না। তা আপনি আমার উপর এটা খেপে গেলেন, তো এটাকে তো একটা প্রভোকেশন বলা যায়, যে আমি আপনার সমালোচনা করে আপনাকে উত্তেজিত করেছি। সো এখানে আমি যদি দেখি যে রাজনৈতিক দলগুলো তো সমালোচনা করবেই, যেখানে যেখানে সেনাবাহিনীকে সমালোচনা করার মতো পরিস্থিতি এসেছে এই দেশে। আমরা তো কেউ সমালোচনার ঊর্ধ্বে না। সেনাবাহিনী অবশ্যই আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। প্রথম কথা হচ্ছে, আমি যদি রাষ্ট্রপতির সমালোচনা করতে পারি, আমি যদি প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারি, আমি যদি এটাও বলতে পারি যে ভাত দে হারামজাদা নাইলে মানচিত্র খাবো,
মানে আমি যদি মানচিত্রকেও প্রশ্নবিদ্ধ করতে পারি কোনো না কোনো একটা অস্তিত্বের জায়গা থেকে, সেটাকে আমি করতে পারি না? আপনি কি বলেন, করতে পারি কি না? তাহলে সমালোচনা ঊর্ধ্বে আমরা কেউ না, ঠিক আছে? শুধুমাত্র ধর্মীয় জায়গা থেকে আমরা কোনো কোনো ক্ষেত্রে বলি যে এই সমালোচনাটা গ্রাহ্য না। কিন্তু আমরা দেশের মানুষই যদি সেনাবাহিনী নিয়ে সমালোচনা করে, যে সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক এবং আমাদের সার্বভৌম রক্ষা করার জন্য তারা আছে, তখন আসলে বাইরের কাউকে আমরা সেই সুযোগ দেই কিনা? এই দেশটা তো স্বাধীন হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে। 1971 সালে একটা সেনা শাসিত সরকার ছিল, তারা নির্বাচন করেছে। গণহত্যাটা কারা করেছে? আমরা তো সবসময় বলি পাক আর্মি, বলি না? এখন তো সেই পরিস্থিতি না, আপনাকে আমি বলছি যে আমি তো, সেটাও তো সেনাবাহিনী, সেটা তো রাষ্ট্রের অস্তিত্ব, তো সেটাও তো একটা রাষ্ট্র। তাইলে সেই রাষ্ট্রের সেনাবাহিনীর বিরুদ্ধে তো আমরা অস্ত্র ধরেছি, লড়াই করেছি না? তো এটা এখানে আমরা কেউই কোনো কিছুর ঊর্ধ্বে না, আমি যদি বলি। প্রথম কথা, এটা হচ্ছে একটা মৌলিক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, আমি সমালোচনা কতটুকু করব, আপনার সমালোচনা আমি কতটুকু করব, কোনটা কতটুকু বাউন্ডারি, এটা তো অবশ্যই ঠিক থাকতে হবে। কারণ আমি যখন আপনার সমালোচনা করব, আমাকে এটা মনে রাখতে হবে আপনার সমালোচনা আবার আপনি আমাকে করতে পারবেন। আপনার দিকে আমি আঙ্গুল তুললে আমাকে মনে রাখতে হবে যে আপনিও আমার দিকে আঙ্গুল তুলতে পারেন, তাই না? এখন আসেন যে কথাগুলো শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে 32 শেখ মুজিবকে আলাদা করা, মানে আমার কাছে মনে হচ্ছে যে শামীম হায়দার কি হিস্ট্রি ভুলে যাচ্ছেন? কারণ 32-এই তো শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। কখন হত্যা করা হয়েছে? যখন উনি একেবারে বাংলাদেশের স্বাধীনতার একেবারে রাষ্ট্রের মৌলিক জায়গায় এসে আছেন, সেখানেই তাকে কারা হত্যা করেছে? শেখ মুজিব হত্যার জন্য দায়ী করা হয় খন্দকার মোশতাককে, দায়ী করা হয় যাদেরকে, তারা সবাই মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের লোকেরা, এবং আওয়ামী লীগের একটা ডিভিশন আকারেই তারা পাওয়ারে এসেছে, তাই না? তাইলে আপনি এর জন্য এই দায় কার? আমি সেদিন একটা শোতে বলেছি যে আওয়ামী লীগ এটাও বলার চেষ্টা করে যে জিয়াউর রহমানের হাত আছে শেখ মুজিব হত্যার পেছনে। তো হুয়াজ জিয়াউর রহমান? জিয়াউর রহমান তো আওয়ামী লীগ সরকারেরই ডেপুটি সেনাপ্রধান ছিলেন, উনি তো বাকশালেরও সদস্য হয়েছিলেন। তাহলে এটার জন্য বাকশালকে দায়ী করা হয় না কেন? এটার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয় না কেন? তাহলে আপনি যখন রাজনীতি করেন আপনারটা বৈধ, আপনি যখন প্রভোকেশন করেন, আপনি যখন একটা অঙ্ক দেন, তখন আপনি খুব সুশীল হয়ে যান। শেখ মুজিবুর রহমান যেমনি মানুষ ওনার জন্য রোজাও রেখেছেন, যেমনি ওনার অ্যাবসেন্সে মানুষ ওনার নামে যুদ্ধও করেছেন, স্বাধীনতা সংগ্রামও করেছেন, আবার উনি যখন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে হত্যা করে দিয়ে বাকশাল কায়েম করেছেন, তখন কিন্তু সেখান থেকেই জাসদের জন্ম হয়েছে। আওয়ামী লীগের পেট থেকে জাসদের জন্ম হয়েছে, যেটা 73-এর ভোট কারচুপির জন্য। তাহলে 73-এর ভোট জালিয়াতির জন্য শেখ মুজিব দায়ী না? বাকশাল কায়েমের জন্য শেখ মুজিব দায়ী না? সিরাজ শিকদার হত্যার জন্য দায়ী না? তাহলে শেখ মুজিবুর রহমানকে আপনি হঠাৎ করে বলছেন ওনাকে আলাদা করে ফেলতে হবে। কেন আপনি আলাদা করবেন? আপনার কি মনে নাই যে মোহাম্মদ আলী জিন্নাহ যিনি বলেছিলেন যে উনি পাকিস্তানের জাতির পিতা, বাংলাদেশে এসে যখন উনি বাংলা ভাষাকে অপমান করেছিলেন, সেখানে দাঁড়িয়ে ছাত্ররা প্রতিবাদ করেছিল। জিন্নাহর ইমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সো হোয়াট? আপনি জাতির পিতা হইতে পারেন, আপনি আমার স্বাধীনতার ঘোষক হইতে পারেন, আপনি আমার স্বাধীনতার পিতা হইতে পারেন, কিন্তু আপনি আমার স্বাধীনতা, গণতন্ত্রতে আঘাত করতে পারেন না। আমি যেটার জন্য লড়াই করেছি, যেটার জন্য জীবন দিয়েছি, সেটার জন্য সো হোয়াট? আপনি কে? না, তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, তিনি একটা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, তিনি হচ্ছেন সেখানে জাতির জনক, তাকে উপাধি দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে। জাতির জনক উপাধি কে দিয়েছে? বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু উপাধি কে দিয়েছে? সেটা আমরা পরে আসি। এই যে এই অংশগুলো গণতন্ত্রকে হত্যা করেছে, বাকশাল কায়েম করেছে, বা যা কিছু করেছে, তাতে কি পুরোটাই কি ইনভ্যালিড হয়ে যায় কিনা? না, পুরোটা কখনো ইনভ্যালিড হয় না। আমি আপনাকে বলছি যে কোনোটাই কোনো কিছু ইনভ্যালিড হয় না। কিন্তু আপনি যখন, মানে সমস্যাটা, ইনভ্যালিডিটির প্রশ্নটা কখন আসে? দেখেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই, ঠিক আছে, কিন্তু উনি যখন ফিরে এসেছেন সকল যুদ্ধের অর্জনটা ওনার পায়ের কাছে তুলে দেওয়া হয়েছে। তো তুলে দেওয়া হয় নাই? হয়েছে তো, কেউ তো প্রশ্ন করে নাই। কিন্তু যখন উনি সবকিছুর সোল এজেন্ট দাবি করে বসেছেন, তখন প্রশ্নটা এসেছে যে আপনি তো যুদ্ধই করেন। সুতরাং আপনি যখন বলেছেন যে শেখ মুজিবুর রহমানকে বলতে গেলে দুইটাই বলতে হবে, উনি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মহান নায়ক, যেমনি তিনি বাংলাদেশ ধ্বংসেরও উনি মহানায়ক। উনি বাকশালেরও পিতা। আপনি যদি দুইটা একসাথে বলেন
তাহলে কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ দুইটা একসাথে বলে নাই, শেখ হাসিনা দুইটা একসাথে বলে নাই। এটা কি সম্ভব কিনা? কারণ কোন দলের পক্ষে এটা তার নেতা সম্পর্কে বলা কারোর পক্ষে বলা সম্ভব না। আপনি যদি না বলেন আপনাকে সেটার আমি আপনার কাছে আসবো মুজিবুর রহমান মঞ্জু, অবশ্যই আসবো। আমরা বিরতির পর আবার সেই তর্কে ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। শামীম হায়দার পাটোয়ারি, আলোচনা হচ্ছিল আসলে সেই যে বিষয় সেটা অমীমাংসিত হিসাবে কখনোই থাকার কথা ছিল না, কিন্তু আবারও নতুন বিতর্ক ইতিহাসকে নতুনভাবে নতুন জায়গায় নিয়ে যায়। সেই তর্কে গেলে আমরা এখানে সমাধান করতে পারবো না, সেই তর্কে আমরা নিশ্চয়ই আরেকদিন যাব। শুধু আপনাদের কাছে শেষ মুহূর্তে জানতে চাই যে এই যে নির্বাচন ঘিরে আসলে নির্বাচনমুখী সবার কেবলা হওয়ার কথা ছিল, সবার রাজনৈতিক দল বলেন, ভোটার বলেন, জনগণ বলেন, সবার হওয়ার কথা ছিল। কিন্তু এই যে নানা জায়গায় আমরা এখন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি, আপনার কি মনে হয় যে আসলে আমাদের এক একজনের কিবলা এখন এক এক দিকে চলে গেছে? এটা তো হবেই, কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ এত শক্তিশালী ছিল, তাকে সরাতে গিয়ে সবাই একত্রিত হয়েছিল। যখন শেখ হাসিনা থাকবে না তখন এনাদের একত্রিত থাকার আর কোনো প্রয়োজন নাই। এটা একটু আগে একটা টকশোতে বলে আসলাম, ফ্যাক্ট রিমেইন। সিঙ্গেল ফোর্স হিসেবে আওয়ামী লীগ দেখা যাচ্ছে অনেক শক্তিশালী আছে, অ্যান্টি আওয়ামীরা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে অলরেডি। সো এই সরকারের অনেকগুলো ভুল ছিল। প্রথম, যদি একটা ম্যাটিকুলাস ডিজাইনেই থাকে আন্দোলনটা, আন্দোলনের অর্গানিক পার্ট ছিল বা ম্যাটিকুলাস ডিজাইন ছিল, পোস্ট আন্দোলনে কীভাবে সরকার চলবে এটার একটা প্ল্যান আগে থেকে থাকা উচিত ছিল, সেটা ছিল না। 3 দিন দেশের সরকার ছিল না, অনেক থানা লুট হয়েছে, অনেক অস্ত্র লুট হয়েছে। ওই অস্ত্র মাঠে থাকা অবস্থায় ভোট সুষ্ঠু হতে পারে না, এবং অনেক পুলিশ মারাও গেছে। এবং এরপরে ছাত্রদেরকে অ্যাডভাইজার করা হলো, শিক্ষককে অ্যাডভাইজার করা হলো, বিদেশ থেকে এনে অ্যাডভাইজার করা হলো, বিদেশ থেকে এনে বিভিন্ন পোস্টেল বড় বড় পদে লোককে দেওয়া হলো, যারা এদেশের কালচার, এদেশের ব্যুরোক্রেসি, এদেশ বুঝতে বুঝতেই এই সরকারের টার্ম শেষ হয়ে গেছে। ফাইনাল ভুল হচ্ছে সরকারের যখন দেখলো সংস্কার করা যাচ্ছে না ম্যাসিভলি, দেশকে সিঙ্গাপুর করা যাচ্ছে না, দেশকে মালয়েশিয়া করা যাচ্ছে না, দ্রুত ইলেকশন দিয়ে দেন। সংবিধানে কিন্তু 3-6 মাসের বেশি ইলেকশনের কোনো সুযোগ নাই, এবং সুপ্রিম কোর্টের রেফারেন্স কিন্তু ওই পয়েন্টে না যে 6 মাসের পরে আপনি থাকতে পারবেন, দিয়ে দেওয়া উচিত ছিল। ফোর্থ হচ্ছে একটা অনৈক্যর ভিত্তিতে হয়ে গেছে, একটা দলকে ব্যান করা হয়েছে, আরেকটা দলকে ডাকা হবে না, অমুক দলকে ডাকা হবে না, অমুক দলকে ডাকা হবে। হ্যাঁ, বিপ্লবের একটা ব্যাপার থাকে, বিপ্লব পরবর্তী সময়ে কেউ প্রেফারেন্স পায়, কেউ প্রেফারেন্স পায় না, এটা খুব নর্মাল। কিন্তু দেশ যখন আপনি চালাবেন, দেশে যখন আপনি ভোট করবেন, তখন কিন্তু সকলকে আপনার লাগবে। এইখানে গিয়ে আমার মনে হচ্ছে সরকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ভুল করেছে, এবং প্রথম থেকেই সরকার টেনুর নিয়ে কনফার্ম ছিল না। 5 বছর 10 বছর, তো যখন আপনি 10 বছর মাথায় ছিল, আপনি সব কিছু স্লোলি করেছেন, হঠাৎ করে আপনি ইলেকশনের তড়িঘড়ি করছেন। আরেকটা যেটি ঘটবে সামনে, যে সেনাবাহিনীকে মন্তব্য করার খারাপ দিকটা হচ্ছে, সেনাবাহিনীকে আমরা নন পলিটিক্যাল ধরে নিই, বাস্তবতা কিছু হলেও জুডিশিয়ারিকেও আমরা মন্তব্য করি না, নিরপেক্ষ ধরে নিই। এদের কিন্তু ইমিউনিটি আছে, আপনি সেনা সদস্যের বিরুদ্ধে নর্মাল কোর্টে মামলা করতে পারবেন না। প্রত্যেক পেশায় নিজস্ব কিছু ইমিউনিটি আছে, ব্যুরোক্রেসির বিরুদ্ধে মামলা করতে গেলে আপনাকে স্যাংশন নিতে হবে, পারমিশন নিতে হবে। তো এই ইমিউনিটিগুলো আছে কেন? কারণ এই নিউট্রালিটি দরকার, যে সবাই সেনাবাহিনীকে এখন পুলিশ বানিয়ে ফেলা হচ্ছে, এটাই সরকারের ব্যর্থতা। সেনাবাহিনীকে যখন আপনি পুলিশের কাজ করাবেন, তখন সেনাবাহিনীর সমালোচনা হওয়া শুরু হবেই ন্যাচারালি। তো সেইখানে আমি মনে করি খুব দ্রুত সমাধানে যেতে হবে, ঐক্যমত সৃষ্টি করতে হবে, এর বিকল্প আর কিছু আছে বলে মনে হবে? মুজিবুর রহমান মঞ্জু, ঐক্যমত হবে আসলে নির্বাচনের আগে? না, ঐক্যমত তো হবে না, যেমনি এটা আমাদের নেতা আমরা বলি না যে মেনি ম্যান মেনি মাইন্ড, এটা তো আছেই ঐক্যমত। আবার ঐক্যমত যে হচ্ছে সেটাও তো সত্য। আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে শেষ পর্যন্ত সবাই ঐক্যমতে পৌঁছেছি, তাই না? সো জাপার কথাও যদি আমি ধরি, জাতীয় পার্টি যে শেখ হাসিনাকে অনেকবার তারা সমর্থন দিয়ে ক্ষমতায় রেখেছেন, কিন্তু শেষ মুহূর্তে তো এসে তারা আমাদের সাথেও ঐক্যমতে পৌঁছেছেন। যে কথাটা, একটা হচ্ছে নীতি কথা আর একটা হচ্ছে বাস্তবতা। আপনি দেখেন, যখন প্রফেসর ইউনূস শপথ নিচ্ছিলেন সেদিনও কিন্তু সেখানে আমি দেখেছি যে সামনের সারিতে আপনি দেখবেন জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের কাদের ভাই উপস্থিত ছিলেন। এরপরে কয়েকটা মিটিং ওনাকে ডাকা হয়েছে, কিন্তু এরপরে দেখা গেলো যে আস্তে আস্তে প্রতিবাদ শুরু হয়েছে নানা জায়গা থেকে। তাহলে আমরা তো এখানে প্রফেসর ইউনূসের ওই অর্থে ত্রুটি দেখি না যে উনি এক ধরনের প্রতিবাদ বাধার মুখে ওনাকে থাকতে হয়েছে। এখনও দেখেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে দ্বিমুখী ত্রিমুখী অভিযোগ আছে। একটা হচ্ছে উনি এখনও ফেসিবাদের লোকদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছেন, এখনও সরাচ্ছেন না, ঠিক আছে না? আবার আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় তদবির হচ্ছে বিভিন্ন লোকের, কারো যদি উনি চাকরি যাওয়ার, কারো যদি ট্রান্সফার করার, কারো যদি বিচারের প্রসঙ্গ আসে, সেখানে কিন্তু অনেক মানে তদবির হচ্ছে। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় ফেসিবাদদেরকে মানে আশ্রয় দেওয়ার অভিযোগ কিন্তু বিএনপির বিরুদ্ধে আছে, জামাতের বিরুদ্ধে আছে, এনসিপির বিরুদ্ধে আছে না? তো আমরা কথা হচ্ছে নীতিগত কথা একরকম, বাস্তবতার জায়গাটা একরকম। এখন কেন এই অভিযোগগুলো হয়?
একটা তো আমি যদি সমালোচনার দৃষ্টিতে দেখি, আরেকটা যদি আমি নৈতিক জায়গা থেকে দেখি, যেমন ধরেন ব্যারিস্টার হায়দার কথা ধরেন, অ্যাপারেন্টলি মানুষ বলবে যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ফ্যাসিস্টের একটা বন্ধু, কারণ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে শুরু করে আমরা দেখেছি। কেউ কেউ হয়তো বলবে যে ওনারা তো প্রতিবাদী ছিলেন ঠিক আছে, ওনারা ইনুর মতো ছিলেন না, ওনারা হয়তো আপনার যে রাশেদ খান মেননের মতো ছিলেন না, কিন্তু আবার এটাও তো কেউ বলবে যে রাশেদ খান মেনন ইনুদেরকে তো সহজে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু ওনারা বরং শেখ হাসিনাকে আরো বেশি দিয়েছেন, কারণ এক ধরনের ক্রিটিক্যাল ভয়েস দিয়ে এক ধরনের ডেমোক্রেটিক একটা স্বৈরাচারকে এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তাহলে এখানে মুজিবুর রহমান মঞ্জু, আপনার কথা শুধু একটা কথাই বলি যে জনগণ চাপ দেওয়ার আগেই এই রাজনৈতিক দলগুলোরও হয়তো নিজেদের মধ্যে ঐক্যমত তৈরির এখনো পর্যন্ত জায়গা তৈরি হয়নি। হ্যাঁ না, ঐক্যমত্য তৈরির অনেকগুলো জায়গা হয়েছে। আপনি কালকে ঐক্যমত্য দেখবেন, আপনি যদি দেখেন যে ওবায়দুল কাদের সাহেব ঢাকা শহরে এসেছেন, ধরেন কোন একটা জায়গায় সবাই বিপক্ষে চলে যাবে, আপনি দেখবেন যে সেখানে আপনি সবাই এসে হাজির হবেন, নিশ্চয়ই ঐক্যমত্য খুব সহজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। আবার ওই আলোচনাতে আমরা নিশ্চয়ই ফিরতে পারবো। দর্শক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।